সবাইকে স্বাগত জানাচ্ছি সাউথ এশিয়া বাংলা বৈঠকে। গোটা বিশ্বই করোনার যে উপনিবেশ সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম করছে। বিভিন্ন দেশের সরকারগুলো চেষ্টা করছে এই পরিস্থিতিতে মানুষকে বাঁচিয়ে রাখতে। এর পাশাপাশি যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে গেছে, তাই এই অর্থনৈতিক মন্দা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা যায় সেটাও চেষ্টা করছে সরকারগুলো খুঁজে দেখতে। এই সময় দুটো সমস্যা দেখা যাচ্ছে। এক হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়, অন্যটা হচ্ছে এই যে মন্দা পরিস্থিতি, এখানে ক্ষুধায় মানুষের মারা যাওয়ার ভয়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বুলবুল হাসান, সাংবাদিক ও লেখক, উপদেষ্টা সম্পাদক সাউথ এশিয়া। বুলবুল হাসান, আলোচনার শুরুতেই একটুখানি আমরা বরং চোখ ফেরাই তাদের দিকে যাদের কথা সত্যিকার অর্থেই আলোচনা করা দরকার, যারা অল্প আয়ের মানুষ, যারা দিন এনে দিন খান, যাদের উপার্জন নির্ভর করে জনমানুষের চলাচলের উপরে। প্রতিদিনের জীবনযাপন তাদের নির্ভর করে প্রতিদিনের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে। এখন ব্যাপক চাকরিহীনতার একটি পরিস্থিতি তৈরি হবে, কর্মসংস্থান যেহেতু নেই হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে ওই যে ডিলেমা, যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল করতে গেলে আবার লকডাউন খুলে দিতে হচ্ছে, লকডাউন করে রাখলে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে উন্নত দেশগুলো মোটামুটিভাবে জনমানুষের কল্যাণকেই সামনে রাখলেও যে সমস্ত দেশে এক ধরনের উন্নয়নের প্রতি অতি আগ্রহ রয়েছে, অর্থনৈতিক উন্নয়নকেই উন্নয়নের মূল সূচক হিসেবে দেখা হয়, সেখানে যেন মনে হচ্ছে যে ব্যবসায়ী গোষ্ঠী যারা মূলত টাকার অঙ্কে জীবনের গুরুত্ব মাপেন, তারা এই কোনো না কোনোভাবে লকডাউন খুলে ফেলার পক্ষে ফন্দি ফিকির করছে। আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিটাকে? ধন্যবাদ মাশরাফ হোসেন। আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই যে সত্যিকার অর্থে একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়েছে জীবন এবং জীবিকা। হ্যাঁ, আমরা যখন প্রতিনিয়ত সংগ্রাম করছি প্যান্ডেমিককে ঘিরে, যে আমরা বাঁচবো না মরে যাবো, বা বাঁচার সুযোগ কতটুকু, সেই সুযোগটা আটকে ধরে বেঁচে থাকার একটা নিরন্তর চেষ্টা। তো এই যে চেষ্টা, এই যে জীবন বাঁচাতে রাষ্ট্রের বা ব্যক্তির এই যে চেষ্টা, সেটির বিপরীতে আমরা হঠাৎ করে দেখলাম যে এর সঙ্গে জীবিকাও চলে এসেছে। অর্থাৎ যারা খেতে পারছে না, আপনি যাদের কথা বলছিলেন, যে যারা স্বল্প আয়ের মানুষ, তারা দিনের পর দিন কর্মহীন থেকে অর্থাভাবে অন্যাহারে তারা কিন্তু একটা ভয়ঙ্কর সময় পার করছে, ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে পার করছে। কাজেই যারা খুবই একটা বলা যায় যে এক রৈখিক দৃষ্টিতে দেখেন যে কেন লকডাউন খুলে দেওয়া হলো, আমি সেই দলেও নই। আবার একই সঙ্গে এই যে সীমিত পরিসরে সীমিত ভাবে জীবনযাপনের বা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার নামে একটা পরিকল্পনাহীন অবস্থার ভেতরে যে চলে যাওয়া, আমি কিন্তু সেটিরও এক ধরনের বিপক্ষে আমি বলবো। আমার কাছে মনে হচ্ছে যে একটা মাঝামাঝি জায়গা তৈরি করার সুযোগ ছিল। অর্থাৎ এই যে লকডাউনটাকে শিথিল করে যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য একটা সংস্থান করা বা তাদের জন্য একটা অর্থনৈতিক বলবো যে ব্যবস্থা নিশ্চিত করা, সেটির কিন্তু কিছু ধাপ থাকে, কিছু পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাগুলো কতটা আমার মনে হয় যে সায়েন্টিফিক ওয়েতে বা এই বাস্তবতা নিরীক্ষে বিচার বিবেচনা করে করা হয়েছে, সেখানে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা সারা পৃথিবী সাফার করছে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও 1930-এর দশকের সেই যে গ্রেট ডিপ্রেশনের কথা আমরা বলি, সেটির চেয়েও খারাপ অবস্থায় চলে এসেছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে 14.7% উন্নীত হয়েছে বেকারত্বের হার, এবং 20 মিলিয়নের বেশি মানুষ বেকার হয়েছে এই গত কয়েক মাসে, 2 মাসে। তো এরকম একটি বাস্তবতা যদি বাংলাদেশের কনটেক্সটে আমরা চিন্তা করি যে আসলে কোনটা ঠিক, এটি কিন্তু কনক্লুসিভ কোনো স্টেটমেন্ট দেওয়া সম্ভব নয়।
কাজে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অমর্ত্য সেনের ওই যে থিওরি অফ জাস্টিস বা জন রোজের যে জাস্টিসের ধারণা বা মানে সঙ্গত একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা, সেখান থেকে নিয়ে যদি হিসাব করি, তাহলে শুধুমাত্র একটি ধনিক গোষ্ঠীর কথা চিন্তা করব, দরিদ্র গোষ্ঠীর কথা চিন্তা করব না, সেটি তো হয় না। কাজে পলিটিক্যাল রেটরিক থেকে বের হয়ে এসে একটা মাঝামাঝি অবস্থান তৈরি করার যে তাগিদ ছিল, যে প্রয়োজন ছিল, সেটি করতে আমরা কতটুকু সমর্থ হয়েছি সেটি নিয়ে আমার কাছে সংশয় রয়েছে। করোনা ব্যবস্থাপনায় দুটো রাষ্ট্রের উদ্যোগ মোটামুটিভাবে প্রশংসিত হয়েছে। একটা হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড যেটি করেছে সেটি যেহেতু কল্যাণ রাষ্ট্র, এবং নিউজিল্যান্ড মোটামুটি 1 বছর আগেই ঘোষণা দিয়েছে যে তারা এই অর্থনৈতিক উন্নয়নকেই উন্নয়নের সূচক হিসেবে না দেখে জনকল্যাণকে উন্নয়ন হিসেবে দেখতে চায়। আসলে মানুষ ভালো থাকাই তো রাষ্ট্রের উদ্দেশ্য। যে কারণে দেখা গেল যে নিউজিল্যান্ড এই যে লকডাউন করেছে ধাপে ধাপে, এই লকডাউনের সময়টাতে প্রত্যেকটা মানুষ যাতে খেতে পারেন, প্রত্যেকটা মানুষ যাতে চিকিৎসার ব্যবস্থা পান, সেই ব্যবস্থাটি রাষ্ট্রযন্ত্র করেছে। সেক্ষেত্রে নেতৃত্বের এই যে দূরদৃষ্টি, এই যে সোকল জিডিপি গ্রোথ বা এই যে অর্থনীতির এক ধরনের তাণ্ডব নৃত্য উন্নয়নের, এগুলো আমরা দেখিনি নিউজিল্যান্ডের প্রশাসনের মধ্যে। ফলে তারা খুব সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া দেখুন, তারা কিন্তু আবার লকডাউন করেনি। তারা তাদের ওখানে পলিসি তৈরি কিন্তু ধরুন বিজ্ঞান জানা লোকেরা করেন। এই তাদের ওখানে মোটামুটিভাবে 4টি ধাপে তারা যেটা করেছে, ট্রেস করেছে, ট্র্যাকিং করেছে, তারপরে ওই রোগীকে তারা কেয়ার দিয়েছে, ওই রোগীর চিকিৎসা করেছে। এইভাবে এই যে মনিটরিং ব্যবস্থাটা, যে কে করোনা আক্রান্ত হচ্ছে কে হচ্ছে না, এটা তারা প্রযুক্তির সাহায্য নিয়ে এত সফলভাবে করেছে যে লকডাউন না করেও দক্ষিণ কোরিয়া সফল হয়েছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটা নির্ভর করছে নীতি নির্ধারকদের উপরে। একটা ক্রিকেট খেলায়, একটা ক্রিকেট ম্যাচে সাফল্যের জন্য যেমন প্রয়োজন রয়েছে 11 জন খেলোয়াড়ের দক্ষতা, তেমনি একটি দেশে করোনা মোকাবেলার জন্য প্রয়োজন রয়েছে মন্ত্রিসভার প্রত্যেকটি সদস্যের দক্ষতা। আপনি কি বলবেন? না, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার কাছে বারবারই মনে হয় যে এই বড় ধরনের মহাবিপর্যয় যেটিকে আমরা বলছি, বা একটা বড় ধরনের সংকট, স্মরণকাল, এই সংকট মোকাবেলায় তো অফকোর্স গুড গভর্নেন্স বা সরকারের যে দক্ষতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যাদের উদাহরণ দিয়েছেন, এমনকি জার্মানিতে আমরা যদি দেখেছি, তারা কিন্তু বহু আগেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটিকে মোকাবেলা করবার জন্য অসংখ্য টেস্টের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যদি আমি নির্ধারণ করতে না পারি বা নিরূপণ করতে না পারি যে কে আক্রান্ত, তাহলে আমি ব্যবস্থাটা কিভাবে নিব বা ব্যবস্থাটা কি হবে। তো কাজেই এই জায়গাটিতে কিন্তু যদি ধরেন এক ধরনের কম্পারিজন তো আসছে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের। বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি যে আমাদের সম্পদের অপ্রতুলতা রয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, সেটা তো মানে এখন অনেকেই বুঝতে পারছে যে কতটা ভঙ্গুর একটি অবস্থার ভিতরে রয়েছে। আমরা মুখে যতই বলি না কেন যে আমাদের সামর্থ্য রয়েছে, কিন্তু আপনি যদি টেস্ট করার যে অ্যাবিলিটি বা পরীক্ষা করার বা রোগ নিরূপণে নির্ণয় করার যে অ্যাবিলিটি, টেস্ট এর কথা আমরা বলছি, সেই জায়গাতে কিন্তু একটা বড় ঘাটতি রয়ে যায়। এবং ব্রিটেনও, আমি যে দেশে বাস করি, সেখানেও কিন্তু তারা শুরুতেই তাদের কাছে মনে হচ্ছিল তারা এই নিরূপণ করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। তারা টার্গেট সেট করলো যে এপ্রিলের মধ্যে তারা অন্তত দিনে 1 লক্ষ টেস্ট করাবে। তো এই যে যাচ্ছে, সেখানে সক্ষমতার বিষয়টি রয়েছে, দূরদৃষ্টির বিষয়টি রয়েছে। আরেকটি বিষয় মাসুদ হাসান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আপনি নিজেও বারবার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মতো দেশে, যেখানে আমরা উন্নয়নের গল্পে বিভোর হয়ে থাকি, স্বপ্নে বিভোর হয়ে থাকি, এবং এক ধরনের রেটরিক তৈরি করে আমরা যে এগিয়ে যাচ্ছি উন্নয়নের মহাসড়কে, এই গল্পগুলো করতেই বা বলতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু আমাদের সংকটগুলো, সীমাবদ্ধতাগুলো বা আমাদের যে জায়গাগুলোতে দৃষ্টি নিবদ্ধ করা দরকার, যেখানে পিছিয়ে রয়েছি, সেটি নিয়ে কিন্তু কথা বলতে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি দেখুন যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে খুব স্ট্রং একটা সায়েন্স ফ্যাকাল্টি রয়েছে, যেখানে গবেষণা হওয়ার কথা।
আপনি দেখেন যে যখন সম্পত্তি তৈরি হলো, জনস হপকিন্স কি করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি কি করছে, তারা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে, সায়েন্টিস্টরা নির্দেশনা দিচ্ছেন যে কি করা দরকার। তো আমরা যদি এই একই ধরনের বিষয় আমরা বাংলাদেশের কনটেক্সটে যদি আশা করলে হবে না। মানে আমরা তো তাদেরকে সেই সুযোগ সুবিধা গবেষণার জন্য বা সেই পরিবেশটি তৈরি করতে পারিনি, সেই রিসোর্স তৈরি করতে পারিনি। আমরা কয়টা গবেষণা পত্র তৈরি করতে পারছি, কয়টা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে পেরেছি। তো আইডিসিআর বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাব বলেন, তাদের যে গবেষণাগার বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের যে উদাসীনতা, সেটি তো আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে এই ধরনের স্পেশালাইজড একটা জায়গায় কিভাবে আমরা যুদ্ধটি চালিয়ে যাব একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। কাজেই পত্রিকায় মাঝে মাঝে যে সমন্বয়হীনতার খবর আপনি দেখেন, বা এই যে লুকিয়ে ফেলা বা তথ্যগুলো বেরিয়ে যেতে পারে, আমরা একটা বিপদে পড়তে পারি, এই যে একটা ভয়, একটা সংখ্যা কেন তৈরি হয়, এই কারণে তৈরি হয়। কেননা আপনি যদি সবকিছুতে ট্রান্সপারেন্ট থাকেন যে আপনি কি করছেন, কিভাবে করছেন, সেটা যদি একটা পলিসি থাকে, স্ট্রাকচার থাকে, যেমন নিউজিল্যান্ড করছে, আপনি যদি বলছেন যে উন্নয়নের গল্প তারা শোনাতে চায় না, তারা জনকল্যাণমুখী একটা ব্যবস্থার ভেতর দিয়ে এই সংকটকে মোকাবেলা করতে চায়। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না সেটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট। তো কাজেই আপনার সঙ্গে আমি যদি ইন নাটশেল বলি, খুবই একমত যে এই সংহতি দেখিয়ে দেবে যে আসলে লিডারশিপ বা দক্ষ নেতৃত্ব কোথায় কোথায় কোন কোন অঞ্চলে বিরাজমান, এবং তারা কিভাবে বিষয়গুলোকে মোকাবেলা করছে, কোন মানে এসেন্স থেকে বা কোন স্পিরিটের জায়গা থেকে বা কোন অবজেক্টিভ থেকে, সেটি কিন্তু অনেক কিছু নির্ধারণ করে। যেমন আমার কাছে মনে হয় যে জিওপলিটিক্স বলি বা বিশ্ব রাজনীতি বলি বা সারা পৃথিবীর যে পাওয়ার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বা সেই কাঠামো কিন্তু বদলে যাবে অনেকখানি এই সংকটের পথ ধরে। এই করোনা কালে করোনা মোকাবেলায় সফল রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি জনকল্যাণমূলক কর্মকাণ্ড। আমরা দেখতে পাচ্ছি যে হালের যে সোশ্যাল মিডিয়া এসেছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে রাষ্ট্রগুলো চেষ্টা করছে যে এই সুযোগটাকে নিতে। এই সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার ফলে যেটা সুবিধা হয়েছে, একজন মানুষ ঘরে বসে যদি জানায় যে সে অসুস্থ, রাষ্ট্র তার কাছে ছুটে যেতে পারে। সত্যিকার অর্থেই রাষ্ট্রের সঙ্গে জনমানুষের সেতু বন্ধ তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়া। এবং যে সমস্ত দেশগুলো সক্ষম করোনা মোকাবেলায়, তারা কিন্তু এটাকে একটা ইতিবাচক দৃষ্টিতে দেখছে। কিন্তু যে সমস্ত দেশে সরকার প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা জনগণকে করোনার হামলা থেকে বাঁচাতে সক্ষম নয়, যে সমস্ত দেশে রাষ্ট্রের তকমা নিয়ে রাষ্ট্র হয়ে উঠতে পারেনি এবং জনগণকে মাত্র 3টা মাসও বসিয়ে খাওয়ানোর সামর্থ্য যে রাষ্ট্রের নেই, যে জনগণকে ছুঁড়ে ফেলে দিতে চায় এক করোনা ভাইরাসের কুরুক্ষেত্রে অর্থনৈতিক প্রণোদনার নামে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখার নামে, এই সমস্ত ব্যর্থ রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধানরা অস্বীকার করছেন এবং সরকার প্রধানের যে সমর্থকরা তারা এই অস্বীকার তত্ত্বের ডামাডোল বাজিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে ব্যর্থ রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি ক্রোধ ওই সমস্ত দেশের ব্যর্থ মন্ত্রীদের, ব্যর্থ নীতি নির্ধারকদের। আমরা এটা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলতে পারি, আমরা নরেন্দ্র মোদীকে নিয়ে বলতে পারি, আমরা এরদোয়ানকে নিয়ে বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে করোনার এই সুযোগটিকে যেন কাজে লাগাচ্ছে স্বৈর মানসিকতার রাষ্ট্রপ্রধানরা তাদের ক্ষমতাকে আরো সুসংগঠিত করার জন্য, আরো সুসংহত করার জন্য। মানে যে ব্যাপারটাকে দক্ষ রাষ্ট্রপ্রধানরা মানুষ বাঁচানোর একটা সময় বলে মনে করছেন যে করোনা কালকে, সেই করোনা কালকেই ক্ষমতা সুসংহত করার, আরো বেশি স্বৈরাচারী হয়ে ওঠার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যর্থ রাষ্ট্রে। আমরা বাংলাদেশের উদাহরণ এই ক্ষেত্রে নিয়ে আসবো যে সেখানে দেখা গেল যে যে সময় মানুষের মনোযোগ নিবদ্ধ থাকা উচিত করোনায়, করোনা মোকাবেলায়, করোনা সচেতনতায়, সেই সময় এই সোশ্যাল মিডিয়ায় কে কি লিখলো না লিখলো, কার কিসে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই যে সাইড লাইনের যে আলোচনা, সেগুলোকে সামনে এনে মত প্রকাশের স্বাধীনতা হরণের যে রুটিন কর্মকাণ্ড উন্নয়নশীল বিশ্বে চলে বা যে দেশগুলোতে সুশাসন নেই সেখানে চলে, সেই প্রবণতা আবার এসে গেল। এ কি মনে হচ্ছে না যে এক চূড়ান্ত উদ্দেশ্যহীনতা?
আপনি কি বলবেন? হ্যাঁ, আমার কাছে বরাবরই মনে হয়েছে যে কখনো কখনো রাষ্ট্র তার আহ, যে মৌলিক যে আহ, বলবো যে লক্ষ্য, নাগরিকের কল্যাণ, নাগরিকের অধিকার সুরক্ষা, সেটার থেকে সরে এসে এমন কিছু তুচ্ছ বিষয়ে রাষ্ট্রের যে শক্তি বা মেকানিজম সেটিকে এঙ্গেজ করে ফেলে, আহ, সেটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে সেটি করতে গিয়ে প্রকৃত অর্থেই আমার মনে হয় যে রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, গণতান্ত্রিক চরিত্র, সেটি থেকে ধীরে ধীরে যে কখন সরে আসে, সেটি রাষ্ট্রের যারা পরিচালকগণ তারা সেটি বুঝতে পারেন না, রাষ্ট্রের যারা চালান তারা কখনো কখনো বুঝতে পারেন না। আপনার কথায় যদি একটু স্পেসিফিকলি বলি যে আমার খুব বারবার মনে হয় যে যে সময়টাতে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই সময়টাতে আমরা অর্থনীতির অনেক তত্ত্ব নিয়ে কথা বলতাম, আমরা জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলতাম, আমরা লিগাল সিস্টেম নিয়ে কথা বলতাম, আমরা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখতাম। দেখেন, সেটা তো কয়েক দশক আগে আমরা পেরিয়ে এসেছি। আপনি আপনার নিজের লেখা অসংখ্যবার অমর্ত্য সেনের কল্যাণ অর্থনীতির যে ধারণা সেটি ব্যবহার করেছেন, কোট করেছেন। এমনকি রবীন্দ্রনাথ তার সাহিত্যে বহুবার অর্থনৈতিক বিষয়গুলো এনেছেন এবং তিনি উন্নয়ন নিয়ে প্রশ্ন করেছেন যে এই যে উন্নয়ন সেটি কার জন্য? মানুষের জন্য। যদি মানুষের জন্যই হয় তাহলে আমরা শুধু প্রবৃদ্ধি, গ্রোথ এগুলো নিয়ে কেন কথা বলবো? মানুষের যে চয়েস বা মানুষের যে মানে এক ধরনের ডিজায়ার, আকাঙ্ক্ষা, সেই বিষয়গুলো কেন উন্নয়নের সূচকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না? সেটি অর্থনীতিবিদদের যে তাত্ত্বিক বিতর্ক সেটির মধ্যেই থাকুক, কিন্তু আমি সেই জায়গা থেকে এসেন্সটা নিয়ে আপনাকে বলতে চাই যে পৃথিবীতে এখন অনেকটা এগিয়ে গেছে। জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে আমাদের যে স্কলারলি এক্সপোজার বা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি সেটি অনেক বেড়ে গেছে। আমরা শুধুমাত্র এই যে প্রবৃদ্ধির গল্প শুনিয়ে আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে যে এক ধরনের পাবলিক স্পিয়ার তৈরি হয় বা এক ধরনের ন্যাশনাল আর্গুমেন্টের জায়গা তৈরি হয়, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সেই প্ল্যাটফর্মটিকে আমরা নষ্ট করে দেবো, এটা হতে পারে না। এটা হতে পারে না। এটা যেসব দেশে এটি করার চেষ্টা হয়েছে সেই ব্যবস্থাগুলো কিন্তু ভেঙে পড়েছে। সোভিয়েত ইউনিয়ন এক সময় হয়েছে, সেটা ভেঙে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে পুঁজিবাদী শাসন বা পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি সেটি বহু বছর ধরে পৃথিবীকে শাসন করেছে, শোষণ করেছে, চোখ রাঙিয়েছে। তারা এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়। এই পুরো প্যান্ডেমিকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, এই প্রশ্নের জবাব যদি আজকের এই সময়টাতে দাঁড়িয়ে আপনি খোঁজেন, তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তাদের সেই একচ্ছত্রতা থাকবে কি থাকবে না সেটি নিয়েও কিন্তু একটা বড় ধরনের আলোচনা হতে পারে আমাদের আরেকটি আড্ডায়। কিন্তু সে প্রসঙ্গে না গিয়ে আমি বলতে চাই যে এই প্রবণতাগুলো স্থায়িত্ব দেয়, মানে গণতন্ত্রকে টিকিয়ে রাখে না, শাসকদেরও অমরত্ব দেয় না, এবং তারা যে চিন্তা থেকে, যে ভাবনা থেকে, যাদের দ্বারা প্ররোচিত হয়ে বিষয়গুলোকে রাষ্ট্রের নাগরিকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই মানুষগুলো তাদের বন্ধু নয়, এটি বুঝতে হবে। আপনি দেখেন যে ইরাক যুদ্ধের সময় আমরা যুক্তরাজ্যে দেখেছি যে টনি ব্লেয়ারের এই কাজকে জাস্টিফাই করবার জন্য ওই সময় একজন স্পিন ডক্টর ছিলেন, সে স্পিন ডক্টর পরবর্তী সময় নিন্দিত হয়েছে, সাংঘাতিক রকমের নিন্দিত হয়েছেন। এবং তাকে বলা হয়ে থাকে যে ওই বিষয়গুলো থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নিয়ে আসার জন্য যা কিছু দরকার তখন তিনি গণমাধ্যমকে ব্যবহার করে সেটি করেছেন। তো সেটাই তো আরেকটা ভার্সন আমরা দেখছি, আপনি যে দেশগুলোর উদাহরণ দিলেন সেখানে হচ্ছে। তো এটি আসলে যে স্থায়িত্ব লাভ করতে পারেন না সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে টনি ব্লেয়ার আমার বিবেচনাতে অসম্ভব ক্যারিজমেটিক, অসম্ভব ডাইনামিক একজন প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনে, কিন্তু শুধুমাত্র ওই সিদ্ধান্তের জন্য এবং ওই কাজগুলোর জন্য, এই যে ইনফরমেশনকে হাইড করে তার নিজের একটা অভিলাষ বা ডিজায়ারকে চরিতার্থ করার জন্য একটা শর্ট সাইটেড কাজ তিনি করেছেন, হ্যাঁ, এটা যুদ্ধে অংশ নিয়েছেন, সেটির কারণে কিন্তু তিনি ব্রিটেনেও নিন্দিত হয়েছেন, এখনো বুঝছেন এবং হতে থাকবেন বলে আমার ধারণা। তো কাজে এটার ফল খুব ভালো হয় না, এটি একমাত্র আমার পর্যবেক্ষণ। এতক্ষণ আজকের আলোচনায় কথা বলছিলেন বুলবুল হাসান, সাংবাদিক ও লেখক, উপদেষ্টা সম্পাদক, সাউথ এশিয়া। আজকের এই বৈঠকের শেষে একটা ছোট্ট গল্প বলতে চাই। সে সময় পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি আলাদা ছিল। পশ্চিম জার্মানিতে মোটামুটি খাওয়া পড়া ছিল, কিন্তু পূর্ব জার্মানির মতো অতটা গোছানো
সচ্ছলতা ছিল না। তো একবার পূর্ব জার্মানির এক কুকুর প্রাচীর টপকে পশ্চিম জার্মানিতে এসেছে। তো পশ্চিম জার্মানির আরেকটি কুকুর তাকে জিজ্ঞেস করছে যে ওখানে কি ঠিকমতো খেতে পাও না? বলছে না, খেতে পাই। তো বলছে ওখানে কি তোমাকে মানে ঠিকমতো দেখে শুনে রাখে না? হ্যাঁ, দেখে শুনে রাখে, সে উত্তর দেয়। তো তাহলে তুমি আসলে কেন? বলছে ওখানে সবই আছে, কিন্তু আসলে আমার ঘেউ ঘেউ করা নিষেধ ওখানে। তো এভাবে তো বাঁচা যায় না ভাই। পশ্চিম জার্মানিতে একটু কম খায়, কিন্তু ঘেউ ঘেউ তো করতে পারবো। তো এটাই হচ্ছে আসল কথা, মানুষের মত প্রকাশের স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ। আর অমর্ত্য সেন একটা কথা বলেছেন যে একজন অনাহারী ভিক্ষুক এবং একজন উপসী সন্ন্যাসী, এই দুজনের মধ্যে পার্থক্য একটাই, একজনের ফ্রিডম অফ চয়েস আছে আর একজনের ফ্রিডম অফ চয়েস নেই। ইচ্ছার স্বাধীনতা দীর্ঘজীবী হোক, সবাইকে ধন্যবাদ।